অনেক দিনের ইচ্ছে ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মা শারদার জন্মভূমি দর্শন করার, আর আমার সেই ইচ্ছাই ঠাকুর পূরণ করে দিলেন। আমার জন্মদিন পালন করতে চলে গেলাম কামারপুকুর ও জয়রামবাটি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরু থেকে শেষ অবধি তোমরা কিন্তু দেখো, অনেক ইনফরমেশন পাবে এখান থেকে। এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। তো চলো ভিডিওটি শুরু করি। 13ই ডিসেম্বর 6টা 21 নাগাদ পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর হাওড়া থেকে গোঘাট লোকাল 7টা 25-এ ছাড়ে। টিকিটের ভাড়া নিয়েছিল 25 টাকা করে। আমরা যেতেই হাওড়া টু তারকেশ্বর লোকাল পেয়ে গেলাম। ওখানে জিজ্ঞেস করেই উঠলাম যে গোঘাট যাবে কিনা, তো বললো যে হ্যাঁ যাবে। তারপরে তারকেশ্বরে যখন পৌঁছালাম প্রায় 8টা বাজে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল ট্রেনটি। 8টা 22-এ আবার ছাড়লো গোঘাটের দিকে। গোঘাটের আগের স্টেশন হচ্ছে আরামবাগ, আরামবাগের পরেই হচ্ছে তোমাদের গোঘাট। আর গোঘাটে আমাদেরকে নামিয়েছিল 9টা 15 নাগাদ আমাদের গোঘাটে নামিয়ে দিয়েছিল। এই দেখো গোঘাট স্টেশন, তোমরা এখান থেকে একদম অটো পেয়ে যাবে। আমাদের তো সব ঠিক করাই ছিল। এই কাকুর নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে রয়েছে। তোমরা যখনই কামারপুকুর জয়রামবাটি আসো না কেন, এই কাকুর সাথে যোগাযোগ করে এসো, তাহলে তোমরা খুব ভালোভাবে ঘুরতে পারবে। উনি খুব সুন্দরভাবে গাইড করেছেন। আমাদের 2 দিন আমরা ছিলাম, মানে আমাদের যেদিনকে গেছি সেদিনকে ট্রেন থেকে নামা থেকে 15 তারিখ ট্রেনে ওঠা অবধি পুরো উনি আমাদের খুব ভালোভাবে ঘুরিয়েছেন, খুব সুন্দর করে গাইড করেছেন। ওনার নাম্বারে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু এসো। উনি খুব ভালো গাইড করবেন। আর 2 দিন ঘোরানোতে উনি নিয়েছিলেন 2200 টাকা। তো তোমরা তোমাদের মতো ডেট দিয়ে এসো। হ্যাঁ, তো চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম মাতৃ মন্দির, শ্রী শ্রী মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি। সো অনেক দিনের ইচ্ছে ছিল আসার, তো ফাইনালি মা সেই আশা পূর্ণ করলেন। তো আমরা জয়রামবাটিতেই থাকবো। আর হ্যাঁ, এই মন্দির খোলা থাকে তোমার এই টাইমটাতে খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11:30 অবধি। আর বিকেলবেলা আবার খোলে 3:30 থেকে রাত 8টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চের এই নিয়ম, আর এপ্রিল থেকে সেপ্টেম্বর ওখানে লেখা রয়েছে দেখলে। তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, বাট তবুও আমি একটু ভিডিও নিয়েছি। তো চলো মাতৃ মন্দিরের কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। শ্রী শ্রী মাতৃ মন্দিরের মায়ের মূর্তি যে স্থানে রয়েছে ঠিক সেই স্থানেই মা 22শে ডিসেম্বর 1853 সালে জন্মগ্রহণ করেছিলেন। স্বামী শারদানন্দ 19শে এপ্রিল 1933-এর অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে পবিত্র মাকে এই মন্দির উৎসর্গ করেছিলেন। শ্রী শ্রী মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায়ের এখানে তার আসল বাড়ি ছিল, এবং এই স্থানেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী মায়ের মধ্যে ঐশ্বরিক বিবাহের ব্যবস্থা করা হয়েছিল। মাকে যথাযথ ভোগ ও আচার অনুষ্ঠান দিয়ে প্রতিদিন উপাসনা করা হয়। আর এটি যেটা তোমরা দেখছো, এই মাটির ঘরটি হচ্ছে মায়ের নতুন বাড়ি নামে পরিচিত একটি পৃথক বাড়ি। 1915 থেকে 16 সালে ভক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং পবিত্র মাকে আরও ভালো থাকার ব্যবস্থা করার জন্য নির্মিত করা হয়েছিল। এইবার চলো যাই আমরা পুরনো বাড়ির দিকে। পুরনো বাড়ি মা শারদা 1863 থেকে 1915 সাল পর্যন্ত পুরনো বাড়িতে বাস করতেন। পবিত্র মায়ের কাছ থেকে বহু আকাঙ্ক্ষী এই বাসস্থানটিতে ব্রহ্মচার্য, দীক্ষা ও সন্ন্যাস লাভ করেছিলেন। মা এখানে জগদ্ধাত্রী দেবীর পূজা করেছিলেন। এখানে রয়েছে পাগলি মামির ঘর, মায়ের বৈঠকখানা, তারপরে রান্নাঘর, তারপরে দিদিমা মানে মায়ের মা, তার ঘরও রয়েছে। এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, ফটো তোলাও অ্যালাউ না। আমি খুব রিস্ক নিয়ে একদম করেছি, কারণ আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চেয়েছিলাম, তাই জন্য আমি খুব লুকিয়ে এই ভিডিওটা করেছি। এটা হচ্ছে দিদিমার ঘর, মানে মায়ের মা, তার ঘর, তেনার ঘর, শ্যামা সুন্দরী দেবীর ঘর। তো তারপরে আমরা মায়ের বাড়ি দেখে তারপর ওখান থেকে আমরা এই লজে ছিলাম, সিংহবাহিনী লজ। একটা রুমে 2টো বেড থাকার কারণে ভাড়া নিয়েছিল 800 টাকা, একদিনের 800 টাকা। আর আমরা যেহেতু 2 দিন ছিলাম, তো আমাদের 1600 টাকার মতো নিয়েছিল। তো এবার আমরা যাব টোটো করে, কিছু মায়ের স্মৃতিজড়িত কিছু স্থান দর্শন করব, ঠাকুর আর মায়ের স্মৃতিজড়িত কিছু স্থান। তো চলো যাই। প্রথমেই আমরা এসে গেলাম আমোদর ঘাট, যেটি এখন শ্রী শ্রী শারদা কানন নামে পরিচিত। চলো যাওয়া যাক। তোমাদের এই আমোদর ঘাট সম্পর্কে একটুখানি বলে রাখি। এই আমোদর নদীতে মা স্নান করতে আসতেন। এই আমোদর নদী ছিল মায়ের গঙ্গা। মা তার ভাইদেরকে নিয়ে আসতেন এখানে, আর তাদেরকে বলেছিলেন এটাই হচ্ছে গঙ্গা।
তারপরে এখান থেকে মুড়ি খেয়ে মা বাড়ি ফিরতেন, এটি মা বলেছেন। আর এই শিব মন্দিরে মা পুজোও করতেন। এই শিব মন্দিরেও আমরা দর্শন করলাম। আর চারিদিকে সুন্দরভাবে গাছপালা দিয়ে খুব সুন্দর করে এখানে একটা সারদা কানন তৈরি করা হয়েছে। খুব 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 ভালো জায়গা। তোমরা যখনই জয়রামবাটি আসবে একবার এই আমোদর ঘাট শ্রী শ্রী মা সারদা কানন ঘুরে যেতে পারো। এই হচ্ছে আমোদর নদী। এখানে আমরা কিছুক্ষণ বসলাম, তারপরে আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ 11:30টার সময় ভোগ দেবে, আমাদের ভোগের কুপন কেটেছিলাম, ওই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুরলাম। আর দেখতে পাচ্ছ কি সুন্দর এখানে ফুলের বাগান তৈরি করা হয়েছে, পুরো দারুণ গাছ ঠাস বসিয়ে। আর দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মানে মা সারদার বাবা ও মায়ের সমাধি রয়েছে এখানে। তো চলো তোমরা এই পুরো জায়গাটা একবার ঘুরে নাও, আমি আর এখানে বেশি কথা বললাম না। চিত্র অঙ্কনও করা রয়েছে, যার দর্শন তোমরা করলে। এইবারে আমরা যাব শিহরের দিকে। শিহরের ঘটনা জানো তো তোমরা? না জানলে চলো তোমাদেরকে একবার বলে দিই। শিহরে
তো শিহরের ঘটনাটা বলার আগে আমি বলে দিই, এটা হচ্ছে মঠ, শিহরের মঠ। এখানে এই মঠটা মহিলারাই পরিচালনা করেন, ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই বেশি দূর যেতে পারিনি। তো তোমাদের গল্পটা বলে রাখি। একদিন শ্যামাসুন্দরী মানে মায়ের মা শ্যামাসুন্দরী দেবী একদিন পিত্রালয় শিহরের দেবদর্শনে গিয়েছিলেন। ফিরবার পথে দেবালয়ের কাছে এক বেলগাছে বসে অনুভব করলেন একটা বায়ু যেন তার উদরে প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে দেখেন লাল চেরি পরা অতি সুন্দরী একটি কন্যা মাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি তোমার ঘরে এলাম মা। আর তখনই শ্যামাসুন্দরী দেবী অচৈতন্য হয়ে পড়ে আর সঙ্গীরা সকলে তাহাকে ধরে ঘরে নিয়ে যায়। এর ঠিক পরেই মায়ের জন্ম হয়। আর আসি এই শিব মন্দিরের কথায়। এই শিব মন্দিরে একটি যাত্রা হয়েছিল যেখানে ঠাকুর অভিনয় করেছিলেন শিব রূপে। আর তখন মাও এসেছিলেন যাত্রা দেখতে, তখন মা ছোট ছিলেন, তার মায়ের সাথে এসেছিলেন যাত্রা দেখতে। এই ঘটনাটা তোমরা ইনার এই কাকুর মুখ থেকেই শুনে নাও, চলো তোমাদেরকে শোনাই। তো এখানে যাত্রা শুনতে এসেছিলেন চৈত্র সংক্রান্তি পুজোর গাজন মেলায় যাত্রা শুনতে এসেছিলেন। মা শারদাকে কোলে করে নিয়ে তার মা শ্যামাসুন্দরী দেবী যাত্রা শুনতে আসে। তখন শারদা মায়ের দিদিমা জিজ্ঞাসা করে, ও সারু এত লোক যাত্রা শুনতে শুনে তুই কাকে বিয়ে করবি? মা শারদা তখন আঙুলবাড়ি ঠাকুরকে এখানে দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে বাবা শান্তিনাথের পুজোর মন্দির। এখানে বিরাট গাজন মেলা হয় চৈত্র সংক্রান্তি এখনও। এই মন্দিরের দর্শনের পর আমরা গেলাম ঠাকুরের ভাগ্নির হৃদয়ের বাড়িতে। তো চলো ওনার বাড়িটাও তোমাদের একবার ঘুরিয়ে দিই। এটি হচ্ছে ঠাকুরের ভাগনার হৃদয়ের বাড়ি। 1868 সালে হৃদয় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে এখানে দুর্গাপুজো করার জন্য অনুরোধ জানিয়েছিল। তো ঠাকুর বলেছিল যে মথুরবাবু মানে রানী রাসমণি ছোট জামাই মথুরবাবু তার বাড়ির দুর্গাপুজোর সমস্ত দায়িত্ব ঠাকুরকে দিয়েছিলেন, তাই ঠাকুরের এখানে আসা সম্ভব ছিল না। তাই ঠাকুর হৃদয়কে সান্ত্বনা দিয়ে বলেছিল, তুমি পুজো করো, আমি সূক্ষ্ম দেহে তোমাকে দেখা দেব, তুমি শুধু আমাকে দেখতে পাবে। তখন হৃদয় বাড়িতে এসে যখন দুর্গাপুজো করছিল তখন সন্ধি পূজার সময় ঠাকুর তাকে সূক্ষ্ম দেহে দর্শন দিয়েছিল। তো এখান থেকে আমরা এবার এখানে হৃদয় ঠাকুরের নাতি ছিলেন, যিনাকে আমরা প্রণাম করলাম, তুমি দেখলে একজন বয়স্ক লোক বসেছিলেন, উনি হৃদয় ঠাকুরের নাতি। আর এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, দেখো এখানে লেখা ছিল দুর্গা মণ্ডপ। তো ব্যাস চলো, তারপরে হৃদয় ঠাকুরের বাড়ি ঘুরলাম, ঘুরে ওখান থেকে আমরা গেলাম হচ্ছে মায়ের বাড়িতে ভোগ খেতে। তো 11:30 সময় ভোগ দেয়। আর আমি তোমাদেরকে একটা ছবি এখানে আমি দিয়ে দিচ্ছি, মানে এটাই ভিডিওটার পর তোমরা দেখতে পাবে, একটা ছবি দিয়ে দিচ্ছি। যদি তোমরা কেউ মায়ের বাড়িতে থাকতে চাও, মানে মায়ের বাড়ি মানে শ্রী শ্রী মাতৃ মন্দিরের ভেতরে থাকতে চাও, তাহলে তোমরা 2 মাস আগের থেকে তোমাদের ইমেল করতে হবে, বুকিং করতে হবে। তো ইমেলের আইডিটা আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা একটু ভিডিওটি পজ করে এখানে ইমেল আইডিটা লিখে নিতে পারো, ফোন নম্বরও রয়েছে, তারপরে অফিস আওয়ার্স কখন খোলা সেটাও রয়েছে। হ্যাঁ, 2 মাস আগের থেকে তোমরা বুকিং করো। আর হ্যাঁ, রুম নিতে গেলে কোনো নির্দিষ্ট কোনো এরকম প্রাইস নেই, আমি খোঁজ নিয়েছিলাম। তোমাদের যেরকম মন হবে তোমরা দিও, ডোনেশন হিসাবে দিও। তো ওরা তারপরে দেখবে যে এই টাকাটা দিয়ে মানে একটা রুম ভাড়া, খাওয়া দাওয়া খরচা কীরকম হবে, সেই হিসাবেই তোমাদেরকে রুম দেবে। জানো তোমরা যখন হোটেলে গেলে তোমাদের যেরকম খরচা হবে সেরকম তোমরা এখানে ডোনেট করে দাও, দারুণভাবে তোমরা এখানে থাকতে পারবে। এই যে বড় প্রসাদ হল, এখানে মেয়েদের বসার জায়গা আলাদা, ছেলেদের বসার জায়গা আলাদা আলাদাভাবে ঢুকতে হয়েছিল। তো আর খুব সুন্দর ভোগ খাইয়েছে। তো এখানে মা, আমি, দিদা রয়েছি, বসে আমরা ভোগ খেলাম। তারপরে সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দেখলাম, 5:25 সন্ধ্যা আরতি শুরু হয়, তোমরা এসে একবার অবশ্যই দর্শন করো। তো এখানে মাতৃমন্দিরের ভেতরেই দোকান ছিল, বই, তারপরে ছবি, অনেক কিছু কেনার ক্যালেন্ডার ছিল। তো আমরা ওখান থেকে একটু দেখছিলাম। আর বেরিয়েও দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, আরও অনেক দোকান রয়েছে, খাবারের দোকান রয়েছে। আর এখানে একটা চপের দোকান ছিল, 2টো চপের দোকান ছিল। আমরা এখান থেকে চপ নিয়ে খেয়েছিলাম, চা খেয়েছিলাম সন্ধ্যেবেলা, মানে সন্ধ্যা আরতি দেখার পর বেরিয়ে আমরা এখান থেকে চা খেলাম, চপ খেলাম। আর সত্যি কথা বলতে চপগুলো দারুণ খেতে ছিল। তারপরে রাতে আমরা বাইরে থেকে খাবার নিয়ে খেয়েছিলাম, কারণ মাতৃমন্দিরে যারা থাকবে ভেতরে তারা ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব পাবে। আর তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এর থেকে বেশি কিছু আর সেদিনকে শেয়ার করার মতো ছিল না। পরের দিন আমার বার্থডে ছিল, তো বার্থডে দিনকে অনেক 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 ভালোভাবে কাটিয়েছি, সেগুলো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। গোয়ালপাড়া, তারপরে আরও ভালো ভালো জায়গা। তো তোমরা কিন্তু পরের পার্টের জন্য ওয়েট করো। হ্যাঁ, তো চলো, এই ভিডিওটা থেকে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে ব্লগের পার্ট 2 এর সাথে।